আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন ডেভিল হান্ট অভিযান চলমান থাকবে। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪৫তম জাতীয় সমাবেশে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় দেশ গড়ার কাজে আনসারের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ গড়ার কাজে আনসারের ভূমিকা অপরিসীম, তারা কখনো দায়িত্ব ছেড়ে পালিয়ে যায়নি। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে যতদিন পর্যন্ত ডেভিলটা থাকবে। আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে রানা মিয়া, মশিউর রহমান, বিজয় গোপাল সাহা, আমিনুল ইসলাম সুমন ও রাজা মোল্লা সহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় একটি পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, থানা পুলিশের একটি দল আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত রানার কাছ থেকে একটি 7.65 বোরের পুরাতন পিস্তল ও 1 রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রাখতে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ। বিভিন্ন জায়গায় হাঙ্গামা করা, চাঁদাবাজি করা, এছাড়া গোলাগুলি করার মতো ঘটনা ঘটছে। তো তার অংশ হিসেবে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, আপনারা জানেন। সেই অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আমরা গত 24 ঘন্টায় আশুলিয়া থানা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছি। এই 5 জনের গ্রেপ্তার যারা করা হয়েছে, তারা এই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অপরাধ, বিশেষ করে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই সময়েও তারা বিভিন্ন রকমের অপকর্ম করেছিল। ময়মনসিংহে জেলা জুড়ে অপারেশন ডেভিল হান্টের অভিযানে 22 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে পুলিশ সুপার কাজী আখতারুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সকলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ময়মনসিংহ সদরে 8 জন, ভালুকা ও ঈশ্বরগঞ্জে 2 জন করে, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, পাগলা, গৌরীপুর, ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, ত্রিশাল, নান্দাইল, গৌরীপুর, ধোবাউড়ায় 1 জন করে রয়েছে। অপারেশন ডেভিল হান্টের আওতায় মেহেরপুরে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে জেলার 3 থানার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে 2 জন আওয়ামী লীগ কর্মী এবং 1 জন হত্যা মামলার আসামি রয়েছেন। পুলিশ জানায়, গেল রাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে হত্যা মামলার আসামি রাশেদ এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হিসেবে মেহেরপুর শহরের থানাপাড়ার সেলিম ওরফে সোলাইমান এবং গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশনে ডেভিল হান্টে গত 5 দিনে 3 ইউপি চেয়ারম্যান সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন সালথার গোট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নগরকান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কামরান মাতব্বর সহ মোট 5 জন। নবনির্মিত যমুনা রেল সেতুতে আজ থেকে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মাধ্যমে আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে বন্ধ ট্রেন চলাচল। বেলা 11:15টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় নতুন এই সেতু। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যাবে। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে সেতুর উত্তর পাশের একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যোগাযোগ উপদেষ্টা সহ কর্মকর্তারা ওই অনুষ্ঠানে থাকবেন। ওই দিন থেকে 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকার ধামরাইয়ে কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। সকাল 9টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙালপাড়া এলাকায়
কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক এসআই আজাহার ইসলাম। নিহত আলী আজগর বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই জিরানি শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিল। দুর্ঘটনায় গাড়ি উল্টে ড্রাইভার সহ 4 জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। ফরিদপুর শহরের আদমপুর চুনাঘাটা বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজ এলাকায় ট্রাকের সাথে অটোবাইকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর 12টার দিকে ফরিদপুর শহরে আসার সময় চুনাঘাটা ব্রিজ এলাকায় একটি ট্রাক সামনে থেকে অটোবাইকটিকে ধাক্কা মারলে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা দুর্ঘটনায় আহত 6 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর 1টার দিকে 2 জনের মৃত্যু হয়। আহত 4 জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে চট্টগ্রামে সচেতনতা অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর রেয়াজউদ্দিন বাজারে ঘণ্টাব্যাপী এই অভিযানে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা কার্যক্রম চালান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়জুল্লাহর নেতৃত্বে অভিযানে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে 3 দোকানকে 30,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত দামে পণ্য বিক্রি না করায় বেশ কয়েকটি সবজি আড়ত ও দোকানকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। রমজানে আপনারা জানেন যে আমরা বিগত বছরগুলিতে যেরকম দেখেছি যে একটু পণ্য সামগ্রী নিয়ে একটু কারচুপি এবং দামের একটু ঊর্ধ্বগতির একটা চেষ্টা হয়। তো এটা যাতে না হয় আমরা আগেই বাজারে আসছি, আর আজকে আমরা যাচাই করে যাচ্ছি কোনটা কী দামে বিক্রি হচ্ছে, আমরা নোট ডাউন করে যাচ্ছি। পার্শ্ববর্তী দেশকে উপকৃত করতে গত 17 বছরে দেশের চিকিৎসা খাতকে ধ্বংস করা হয়েছে। একই সাথে যন্ত্রাংশ কেনার নামে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে আওয়ামী সরকার। দুপুরে রংপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের বিভাগীয় সমাবেশের উদ্বোধন শেষে নেতারা এসব কথা বলেন। এ সময় চিকিৎসক নেতারা বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের পরনির্ভরশীল স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে স্বনির্ভরশীল স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর করবে। একই সাথে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি চিন্তা করেন জাতীয় পর্যায়ে বা লোকালি সব ডিপার্টমেন্টে একই অবস্থা। এটা মূল কারণই হয়েছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা যদি ধ্বংস হয় তাহলে পার্শ্ববর্তী দেশের উপকার হয়। তো আজকে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা এই পরনির্ভরশীলতা থেকে উত্তরণে বাংলাদেশে একটা স্বনির্ভর স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করার লক্ষ্যে যা যা করা দরকার করব। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় এক এলডিপি নেতার ভবনে অভিযান চালিয়ে ডিজে পার্টি থেকে 25 জন তরুণ তরুণীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে 8 জন পুরুষ এবং বাকি 17 জন মেয়ে। এ সময় তাদের কাছ থেকে 70 ক্যান অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার উত্তর আমিরুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অবশেষে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের এই কার্যক্রম দেশের জ্বালানি খাতের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন সাধনের পাশাপাশি বছরে কয়েক হাজার কোটি টাকা রক্ষা করবে। এছাড়া সিস্টেম লস কমবে। একই সাথে দেশের প্রথম সর্বাধুনিক অটোমেটেড ডিপোর কার্যক্রমও অচিরেই শুরু হবে। চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গুদনাইল পর্যন্ত বিস্তৃত 250 কিলোমিটারের এই পাইপলাইনে গতরাত 9টা পর্যন্ত 48 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ দেওয়া হয়েছে। প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা সহ সন্নিহিত অঞ্চলে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ দেওয়ার জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। উঠে গেছে রং পোলেস্তারা, ফেটে গেছে পানি সরবরাহের পাইপ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা হাসপাতালের সংস্কার কাজে এমন অনিয়মের অভিযোগ উঠেছে। নামমাত্র সংস্কার করে বিলের টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে 1 বছরে আবারও সংস্কার উপযোগী হয়েছে প্রায় 2 লাখ মানুষের হাসপাতালটি। তবে কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার ও স্থানীয় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্ট।
50 শয্যার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির সংস্কার কাজ শেষ করে হস্তান্তর করা হয় গত বছরের শুরুর দিকে। 1,87,00,000 টাকার এ কাজের উল্লেখযোগ্য অংশ ছিল হাসপাতালের পুরাতন ভবন ও কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনের নতুন রং করা, টাইলস লাগানো, জানালা বারান্দার গ্রিল ও থাই গ্লাস, পানি ও বিদ্যুৎ সংযোগের লাইন স্থাপন, সীমানা প্রাচীর নির্মাণ। এসব কাজ করা হয়েছে নামে মাত্র। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। যে পরিমাণ টাকা ছিল আর যে পরিমাণ উন্নয়ন, তার তুলনায় উন্নয়ন অনেক কম। 1 বছরও হয়নি, সেখানে রড আপনার ওই যে জং লেগে গেছে, যেখানে আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি। থাকতে চাচ্ছে না, যাদের বাধ্য হয় না থাকায় তারা থাকতেছে। এই যে পানি যে সেলটা দেয়, এই পানির পাইপ সম্পূর্ণটাই ফাড়া। সংস্কারের 1 বছরের মাথায় উঠে গেছে বিভিন্ন স্থানের পলেস্তারা, ফেটে গেছে পানি সরবরাহের পাইপ। যথাযথ রং না করায় গ্রিলে পড়েছে মরিচা, এমনকি করা হয়নি সীমানা প্রাচীরের অনেক অংশের প্লাস্টারও। দায়সারা এসব কাজের ফলে দুর্ভোগ পোহাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও। আমরা জানাইছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আগামী স্যার এবং ইউএচএফপি স্যারকে জানানো হয়েছে বিষয়গুলো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসিনা সরকারের সময়ে করা সংস্কার কাজগুলো হস্তান্তরের পর থেকেই এর মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিপুল অঙ্কের টাকা ব্যয় করা সংস্কারের পরেও আবারও সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে হাসপাতালটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। তো এগুলো আমরা অবগত আছি, আমাদের কাছে আপনারাও নিয়ে আসছেন, প্লাস আমাদের যে এলাকাবাসী এনারাও বলছেন এই ব্যাপারটাতে। কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজওয়ান ফ্যাসিবাদী হাসিনা সরকারের সাবেক এক এমপির ভাতিজা হওয়ায় প্রভাব খাটিয়ে নিম্নমানের সব কাজ করার অভিযোগ উঠেছে। একই সাথে রয়েছে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করানোরও অভিযোগ। তবে কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সেই সাব ঠিকাদার। আমি তো সেই মাপে করে দেবো, তাই না? আমার যে মাপে যে চাইছে, যেভাবে ওখানে দেখিয়েছে, আমি সেইভাবেই করে দিয়েছি। কাজের তদারকির দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ারদের দাবি, শিডিউল মেনেই কাজ সম্পন্ন করা হয়েছে। হ্যাঁ, আমরা তো কাজ যথাযথ হয়েছে আমরা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। ইভেন তারা যখন সিকিউরিটি মানি নেয়, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এই মর্মে কিন্তু ওনারা একটা প্রত্যয়ন দেন। সরাসরি আমরা যাব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ ভিজিট করে দেখব, যেসব জায়গায় কোনো অভিযোগ আছে বা কোনো সমস্যা আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। সরকারি অর্থের এমন অপচয় রোধে যথাযথ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাহফুজ সাজু, মাই টিভি, লালমনিরহাট। মেহেরপুরের কাথুলি-ধলা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে 14 কেজি গাঁজা সহ আজিবার রহমান নামের এক বৃদ্ধকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার মধ্যরাতে কাথুলি-ধলা বিওপির সীমান্ত এলাকার মাঠ থেকে মাদক সহ তাকে আটক করা হয়। বিজিবির কাথুলি-ধলা বিওপির হাবিলদার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আজিবার রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে গাংনী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বেলা 12:30টায় জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে গুরুতর আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে আলোচনা সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হোসেনের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, সিভিল সার্জন মাহমুদুল হাসান। জুলাই গণ অভ্যুত্থানে জেলার 10 জন গুরুতর আহত ছাত্র জনতার সদস্যকে 20,000 টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানে ফরিদপুর জেলার 7 জন শহীদ, 147 জন আহতের তালিকা করা হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোমান শেখ নামের এক নিখোঁজ যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন থেকে সিরাজদিখান থানায় হামলা চালিয়ে থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর ও পুলিশের গাড়িসহ 4টি গাড়ি ভাঙচুর করেছে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিখোঁজ যুবকের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে থানায় হামলা করে থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাঙচুর করে। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ 4টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে 3 দিনের আলটিমেটাম দিয়ে বিক্ষুব্ধরা থানা প্রাঙ্গণ থেকে চলে যায়। গত 21 জানুয়ারি রোমান 9ম শ্রেণীতে ভর্তি হয়ে বেলা 1টার দিকে বাড়ি ফিরে। পরে বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ।
নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণের চেষ্টা করছে একটি দখলদার চক্র। প্রকাশ্যে খাল দখল করে এ পাকা ভবন নির্মাণের কারণে স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ। এলাকাবাসী জানান, নোয়াখালীর বেগমগঞ্জের আপানিয়া গোপালপুর সড়কের পাশে সরকারি খাল দখল করে একটি প্রভাবশালী চক্র পাকা ভবন নির্মাণ করছে দিনে দুপুরে। খালের পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সামনের বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দখলদার চক্র প্রভাবশালী হওয়াতে স্থানীয়দের বাধাও তারা মানছে না, অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে অবহিত করা হলেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির টেকসই উন্নয়ন এবং লাভজনক কৃষি নিশ্চিতকরণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন হয়েছে। দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে 2 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া। বাকৃবি কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাকৃবির উপাচার্য প্রফেসর ডক্টর AKM ফজলুল হক ভূঁইয়া, ফুড অ্যান্ড এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি জিওগুন সি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুন নাহার করিম বক্তব্য রাখেন। দিনাজপুরে ফুলবাড়িতে গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন করায় বোরো ধানে রোপণ করতে না পেরে মহাসড়ক অবরোধ করে কৃষকেরা। উপজেলার আলাদিপুর ইউনিয়নে শ্রীহরিপুর গ্রামে গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন করে উপজেলা সেচ কমিটি। ইউনিয়ন বিএনপির নেতাদের নেতৃত্বে কৃষকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করলে রাস্তার দুই পাশে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপি সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু সহ বিএনপির আরও 5 নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার পাবনা ও রাজশাহী কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। কুমিল্লার 14 গ্রামে দ্বিবার্ষিক সম্মেলন করেছে বাতিশা ইউনিয়ন যুবদল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বিবার্ষিক সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও 14 গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। অনুষ্ঠানে বাতিশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন 14 গ্রাম উপজেলা বিএনপির সহ সভাপতি আবু সাইদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 14 গ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক হারুনার রশিদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে গঠিত উপজেলা সমন্বয় কমিটির সভা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে নির্বাহী অফিসারের কার্যালয়ে সমন্বয় সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ভোটার হালনাগাদের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। ভোটার হালনাগাদ কার্যক্রম একটা গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। বিএনপির 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে গাজীপুর মহানগর বিএনপি। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, চেরাগালী, কলেজ গেট, গাজীপুরা সহ বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। ঠাকুরগাঁওয়ে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে 300 নারী উদ্যোক্তাদের মধ্যে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক জসমিন নাহারের সভাপতিত্বে চেক বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, ঠাকুরগাঁও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা সাদিকুল ইসলাম, ঠাকুরগাঁও সদরের প্রশিক্ষণ কর্মকর্তা রাশিকা পারভিন।
মৌলভীবাজার জেলার জুড়িতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার, থানার ওসি মোহাম্মদ মুর্শেদুল আলম ভূঁইয়া, ডাক্তার সমরজিৎ সিংহ, ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, আব্দুল কাইয়ুম, আব্দুল আলিম শেলু, শরফ উদ্দিন, সিরাজুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম। ফেব্রুয়ারির 3টি বিশেষ দিবস ঘিরে ঝিনাইদহে বেড়েছে ফুলের দাম। সপ্তাহের ব্যবধানে ফুলের দাম প্রকারভেদে বেড়েছে 150 থেকে 200 টাকা। জেলার সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার গান্নায় সকালে গাঁদা ফুল প্রতি ঝোপা বিক্রি হয়েছে প্রকারভেদে 250 থেকে 350 টাকা। এছাড়াও গোলাপ প্রতি পিস 15 থেকে 18, জারবেরা 5 থেকে 7 টাকায় বিক্রি হচ্ছে। 21শে ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ঘিরে এ ফুলের দাম কয়েক গুণ বাড়বে বলে আশা কৃষক ও ব্যবসায়ীদের। বরিশালের গৌরনদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, মডেল থানার ওসি ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার সহ অন্যান্যরা। পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে ছাত্র জনতার আয়োজনে এই কর্মসূচি হয়। বক্তারা বলেন, 14 বছর ধরে কলাপাড়া হাসপাতালে কর্মরত চিকিৎসক JH খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিণত করেছেন। একাধিক ল্যাব নির্মাণের পাশাপাশি ব্যক্তিগত হাসপাতাল করেছেন। বক্তারা আগামী 24 ঘন্টার মধ্যে JH খান লেলিনের অপসারণের দাবি জানান। অন্যথায় কলাপাড়া অচল করে দেওয়ার হুমকি দেন তারা। কুয়াশার চাদরে মুড়িয়ে রয়েছে ঝিনাইদহ জেলা। মাঘের শেষ সময় সকালের দিকে শীত একটু বেশি থাকলেও সূর্য ওঠার পর শীতের প্রকোপ কমে যায়। তবে আজ সকাল থেকেই ঘন কুয়াশার আস্তরণ যেন গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে। ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিদে আজও কাক ঢাকা ভরে বের হয়েছেন শ্রমজীবী মানুষ। তবে ঘন কুয়াশায় সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। তাই মহাসড়কের দূরপাল্লার যানবাহন চলছে ধীর গতিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের জন্য নড়াইলের লাহুরিয়া এলাকায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রহমান মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাহুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ফরিদুজ্জামান বাবলু সহ অন্যান্যরা। গাইবান্ধার সাদুল্লাপুরে তারুণ্যের উৎসব 2025 উদযাপিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুদিন ব্যাপী তারুণ্য উঠান বৈঠক, জুলাই বিপ্লব, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্ভাবক ও উদ্যোক্তা বিষয়ক আলোচনা ও সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নয়নে উন্মুক্ত আলোচনা কার্যক্রমের মধ্য দিয়ে উৎসব উদযাপিত হয়েছে। উৎসবের শেষ দিনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জসিম উদ্দিন সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব হয়েছে। সকালে কলেজের প্রশাসনিক ভবন ক্যাম্পাসে এ পিঠা উৎসব হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল কাদের আলম শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবু হানিফ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খান সহ আরও অনেকে। নওগাঁ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা হয়েছে। সভায় স্থানীয় সরকার নওগাঁর উপপরিচালক TMA মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় নওগাঁ জেলা স্থানীয় সরকার বিভাগের সুভাষ সরকার, স্থানীয় সরকার নওগাঁ প্রশাসনিক শাখার এনামুল হক সহ জেলা ও উপজেলার সকল গ্রাম আদালতের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় 10 দিনব্যাপী তারুণ্য মেলা ও 21 বইমেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ আরও অনেকে। এবারের বইমেলায় নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বই সাড়া জেগেছে। মেলায় 46টি স্টল অংশগ্রহণ করেছে। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হযরতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমতুল্লাহ নবী, সিনিয়র সহসভাপতি শামীম হাসান, আবুল হাসনাত, জাহাঙ্গীর ইব্রাহিম সহ অনেকে।